নমস্কার। জেনারেল সায়েন্সের একটা দারুণ আর খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আজ আমরা কথা বলবো। সেটা হলো আলো বা অপটিক্স। যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দেন না কেন, এখান থেকে প্রশ্ন তো আসবেই আসবে। তাহলে চলুন আজ আমরা আলোর একেবারে গোড়া থেকে শুরু করে সব কনসেপ্ট একদম জলের মতো পরিষ্কার করে নিই, যাতে পরীক্ষায় কোনো প্রশ্নই না আটকায়। তো শুরু করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন। মরুভূমিতে এই যে মরীচিকা দেখা যায়, এটা কেন হয়? এর পেছনে যে দারুণ একটা সায়েন্স কাজ করে, সেটা কি জানেন? ভাবছেন তো? কোনো চিন্তা নেই, এই পুরো আলোচনাটা শেষ হতে হতে এর উত্তরটাও কিন্তু আমরা খুঁজে বের করব। আলোর প্রাথমিক ধারণা। তো চলুন আমাদের আলোর এই জার্নিটা শুরু করা যাক একদম বেসিক থেকে। সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই আলো জিনিসটা আসলে কি? সহজ করে বললে, আলো হলো এক ধরনের শক্তি, যা আসলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর হ্যাঁ, পরীক্ষার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো এর স্পিড। শূন্যস্থানে মানে ভ্যাকিউমে আলোর গতি কত জানেন? প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার, মানে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই ভ্যালুটা কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে। মজার ব্যাপার হলো, আমরা যে আলো দেখি সেটা কিন্তু এই বিশাল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের খুব ছোট্ট একটা অংশ। এখন এই পুরো স্পেকট্রামটা পরপর মনে রাখা তো একটু কঠিন, তাই না? এর জন্য একটা দারুণ মনে রাখার ট্রিক আছে। শুধু এই লাইনটা মনে রাখুন, রিচ ম্যান ইন ভিক্টোরিয়া ইউজেস এক্সট্রা গোল্ড। দেখুন, আর দিয়ে রেডিও ওয়েভস, এম দিয়ে মাইক্রোওয়েভস, আই দিয়ে ইনফ্রারেড, ভি দিয়ে ভিজিবল লাইট, ইউ দিয়ে আল্ট্রাভায়োলেট, এক্স দিয়ে এক্স রেজ আর জি দিয়ে গামা রেজ। কি সহজ না? পরীক্ষার আগে রিভিশনের জন্য এটা কিন্তু দারুণ কাজে দেবে। প্রতিফলন এবং দর্পণ। আচ্ছা, আমরা তো বুঝলাম আলো কি। এবার ভাবুন তো, এই আলো যখন কোনো সারফেসে বা তলে ধাক্কা খেয়ে ফিরে আসে, তখন কি হয়? ঠিক ধরেছেন, এই ঘটনাটাকেই আমরা বলি প্রতিফলন বা রিফ্লেকশন। আর এই প্রতিফলন বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হলো আয়না বা দর্পণ। চলুন এবার এটা নিয়ে কথা বলা যাক। প্রতিফলনের দুটো খুব সহজ সূত্র আছে, কিন্তু পরীক্ষার জন্য এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রায়ই এখান থেকে সরাসরি প্রশ্ন চলে আসে। প্রথমটা হলো আপতন কোণ আর প্রতিফলন কোণ, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই দুটো সবসময় সমান হবে, অর্থাৎ I = R। আর দ্বিতীয় সূত্রটা হলো আপতিত রশ্মি, মানে যে আলোটা এসে পড়ছে, প্রতিফলিত রশ্মি, মানে যেটা ফিরে যাচ্ছে, আর অভিলম্ব, এরা সবাই একই প্লেনে বা একই তলে থাকবে। এটা কিন্তু একটা এক্সাম পয়েন্টার, একদম ভুললে চলবে না। সাধারণত আমরা দুরকমের গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিরর নিয়ে কথা বলি, অবতল বা কনকেভ আর উত্তল বা কনভেক্স। আচ্ছা, ব্যাপারটা খুব সহজ করে ভাবা যাক। ধরুন আপনার কাছে একটা কাঁচের ফাঁপা বল আছে। এবার বলটার ভেতরের দিকে যদি আপনি পালিশ করেন, মানে ভেতরের দিকটা যদি চকচকে হয়, তাহলে সেটা হয়ে যাবে একটা অবতল দর্পণ। এর কাজ হলো আলোকে এক জায়গায় নিয়ে আসা। আর যদি বাইরের দিকে পালিশ করেন, তাহলে সেটা হবে উত্তল দর্পণ, যার কাজ আলোকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। অবতল দর্পণের ক্ষেত্রে সবচেয়ে কনফিউজিং কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এইটা, মানে বস্তুটাকে কোথায় রাখলে তার প্রতিবিম্ব বা ইমেজটা কোথায় তৈরি হবে, কেমন হবে। এই চার্টটা হলো পরীক্ষার জন্য একটা গোল্ড মাইন। যেমন ধরুন, যদি বস্তুটা অসীমে থাকে, তাহলে তার ইমেজ তৈরি হবে ফোকাসে, আর সাইজে হবে একদম বিন্দুর মতো ছোট। আবার বস্তুটাকে যদি আপনি সি অর্থাৎ বক্রতা কেন্দ্রে রাখেন, তাহলে তার ইমেজটাও সিতেই তৈরি হবে, আর সাইজও হবে একদম সমান। এই চার্টটা ভালো করে দেখে রাখলে এখান থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা। এই দর্পণগুলো আমরা রোজকার জীবনে কোথায় ব্যবহার করি জানেন? এখান থেকেও কিন্তু পরীক্ষার সরাসরি প্রশ্ন আসে। অবতল দর্পণ যেহেতু বড় করে ইমেজ দেখায়, তাই এটা শেভিং মিরর হিসেবে কাজে লাগে। আবার এটা আলোকে এক জায়গায় ফোকাস করে, তাই গাড়ির হেডলাইটে বা টর্চেও ব্যবহার হয়। ডেন্টিস্টরাও এটা ব্যবহার করেন। আর উত্তল দর্পণ, ওটা তো সবসময় একটা ছোট কিন্তু অনেক বড় জায়গার ছবি দেখায়। তাই তো গাড়ির রিয়ার ভিউ মিরারে বা এটিএমের সিকিউরিটি মিরর হিসেবে এটাই ব্যবহার করা হয়, যাতে পেছনের অনেকটা জায়গা একবারে দেখা যায়। প্রতিসরণ এবং লেন্স। তো এতক্ষণ তো আমরা দেখলাম আলো ধাক্কা খেয়ে ফিরে আলে কি হয়। কিন্তু যদি আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যায়, তখন কি হবে? ধরুন বাতাস থেকে জলে গেল, তখনই আলোটা একটু বেঁকে যায়। আর এই বেঁকে যাওয়ার ঘটনাটাই হলো প্রতিসরণ বা রিফ্র্যাকশন। তাহলে প্রতিসরণ বা রিফ্র্যাকশন জিনিসটা কি? খুব সহজ। যখন আলো একটা স্বচ্ছ মাধ্যম থেকে আর একটা স্বচ্ছ মাধ্যমে যায়, তখন তার পথটা একটু বেঁকে যায়। সবচেয়ে ক্লাসিক উদাহরণটা তো আমরা সবাই জানি, তাই না? একটা জলের গ্লাসে পেন্সিল ডোবালে সেটাকে ওপর থেকে দেখলে কেমন বাঁকা মনে হয়। ব্যাস, এটাই হলো প্রতিসরণ।
এই প্রতিসরণেরই একটা খুব স্পেশাল কেস হল অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, সংক্ষেপে টিআইআর। তবে এটা কিন্তু সবসময় হয় না, এর জন্য দুটো শর্ত আছে, আর এই দুটো শর্ত পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। প্রথম শর্ত, আলোকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে, যেমন জল থেকে বাতাসে। আর দ্বিতীয় শর্ত, আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হতে হবে। মনে রাখবেন, এই দুটো শর্ত পূরণ না হলে কিন্তু টিআইআর হবে না। মনে আছে একদম শুরুতে আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম যে মরুভূমিতে মরীচিকা কেন দেখা যায়? এইবার সেই উত্তরটা পাওয়ার সময় হয়ে গেছে। আসলে মরুভূমিতে মরীচিকা তৈরি হবার কারণই হল এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কি হয় বলুন তো? মরুভূমির গরম বাতাসের বিভিন্ন লেয়ার বা স্তর আলাদা আলাদা ঘনত্বের মাধ্যম হিসেবে কাজ করে। ফলে দূরের কোনো গাছের আলো যখন আমাদের চোখে আসে তখন সেটা এই লেয়ারগুলোতে বারবার পূর্ণ প্রতিফলিত হতে থাকে। এতে গাছের একটা উল্টো ইমেজ তৈরি হয়, যেটা দেখে আমাদের মনে হয় যেন ওখানে জল আছে। কি ইন্টারেস্টিং, তাই না? আলোর এই প্রতিসরণের ধর্মকে কাজে লাগিয়েই কিন্তু তৈরি হয় লেন্স। মূলত দুরকমের লেন্স আছে। একটা হলো উত্তল লেন্স বা কনভেক্স লেন্স, যেটা মাঝখানের দিকে মোটা হয়। এর কাজ হলো আলোকে এক জায়গায় নিয়ে আসা বা কনভার্জ করা। আর অন্যটা হলো অবতল লেন্স বা কনকেভ লেন্স, যেটা মাঝখানে শুরু হয়। এর কাজ ঠিক উল্টো, মানে আলোকে ছড়িয়ে দেওয়া বা ডাইভার্জ করা। আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ। আচ্ছা, আমরা যে সাদা আলো দেখি তার ভেতরে কিন্তু একটা দারুণ রহস্য লুকিয়ে আছে। এই সাদা আলো আসলে 7টা আলাদা আলাদা রঙের মিশ্রণ। তো প্রশ্ন হলো, এই রঙগুলোকে আমরা আলাদা করে দেখব কি করে? তার জন্যই আমাদের বুঝতে হবে দুটো ঘটনা, বিচ্ছুরণ আর বিক্ষেপণ। এই যে দেখুন, যখন এক ঝলক সাদা আলো একটা প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন কি সুন্দরভাবে সেটা তার 7টা মূল রঙে ভেঙে যাচ্ছে। এই 7টা রং আমরা ছোটবেলা থেকেই চিনি: বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা আর লাল, সংক্ষেপে যাকে আমরা বলি ভিবগিও। আলোর এইরকম 7টা রঙে ভেঙে যাওয়ার ঘটনাটাকেই বলা হয় বিচ্ছুরণ বা ডিসপারশন। এবার আসি বিক্ষেপণ বা স্ক্যাটারিংয়ে। এটা কি? এটা হলো যখন আলো আমাদের অ্যাটমসফিয়ারের ধুলো বা গ্যাসের কণার সাথে ধাক্কা খায় তখন সেটা চারদিকে ছড়িয়ে পড়ে। আচ্ছা বলুন তো, আকাশ নীল কেন? এর উত্তরটাই হলো স্ক্যাটারিং। সূর্যের সাদা আলোর মধ্যে থাকা নীল রঙের ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাই ওটা বাতাসে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে বা স্ক্যাটার করে। আর সেই ছড়িয়ে পড়া নীল আলোই আমাদের চোখে এসে পৌঁছায়, তাই আমরা আকাশকে নীল দেখি। অনেকেরই কিন্তু এই দুটো জিনিসের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, ডিসপারশন আর স্ক্যাটারিং। চলুন একদম সহজ করে বুঝে নিই। ডিসপারশন বা বিচ্ছুরণ মানে হলো সাদা আলোর তার 7টা রঙে ভেঙে যাওয়া, যেমনটা প্রিজমে হয়। আর স্ক্যাটারিং বা বিক্ষেপণ মানে হলো কোনো কণার সাথে ধাক্কা খেয়ে আলোর চারদিকে ছড়িয়ে পড়া, যেমনটা আকাশে হয়। একটাতে রং ভাঙে, আরেকটাতে আলো ছড়ায়। ব্যাস এইটুকুই। মানুষের চোখ ও দৃষ্টি। তো আলোর এই জার্নির একদম ফাইনাল ডেস্টিনেশন কি? সেটা হলো আমাদের চোখ। আলো আমাদের চোখে ঢোকার পরেই তো আমরা সবকিছু দেখতে পাই। চলুন এবার আমাদের চোখ কিভাবে কাজ করে আর তার কিছু কমন প্রবলেম নিয়ে জেনে নেওয়া যাক। প্রথমেই আসি মায়োপিয়া বা নিয়ার সাইটেডনেসের কথায়। এটাতে কি হয়? কাছের জিনিস স্পষ্ট দেখা যায়, কিন্তু দূরের জিনিস ঝাপসা লাগে। এর কারণটা হলো ইমেজটা চোখের রেটিনার ওপর তৈরি না হয়ে তার আগেই তৈরি হয়ে যায়। আর এই সমস্যাটা ঠিক করার জন্য ব্যবহার করা হয় অবতল বা কনকেভ লেন্সের চশমা। আর মায়োপিয়া ঠিক উল্টো সমস্যাটা হলো হাইপারমেট্রোপিয়া বা ফার সাইটেডনেস। এখানে দূরের জিনিস তো স্পষ্ট দেখা যায়, কিন্তু কাছের জিনিস দেখতে সমস্যা হয়, কারণ এক্ষেত্রে ইমেজটা তৈরি হয় রেটিনার পেছনে। আর এর সমাধান কি? ঠিক ধরেছেন, এর সমাধান হলো উত্তল বা কনভেক্স লেন্সের চশমা। তাহলে চলুন পুরোটা একবার ঝটপট রিভিশন করে নিই। পরীক্ষার জন্য এটা কিন্তু মাস্ট। প্রতিফলন মানে কি? আলোর ধাক্কা খেয়ে ফিরে আসা, উদাহরণ দর্পণ। প্রতিসরণ মানে আলোর বেঁকে যাওয়া, উদাহরণ লেন্স। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টিআইআর, এটার জন্যই মরীচিকা হয়। আর বিক্ষেপণ বা স্ক্যাটারিং, এটার জন্যই আকাশ নীল। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে। তো আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে আপনাদের ভাবার জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা, বিপদ সংকেত বা ডেঞ্জার সিগন্যাল হিসেবে সব সময় লাল আলোই কেন ব্যবহার করা হয়? অন্য কোনো রং কেন নয়? এর উত্তরটা কিন্তু আজকের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। একটু ভাবুন আর উত্তরটা আমাদের কমেন্টে অবশ্যই জানান। দেখা হবে পরের কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।